শ্রেয়া খিচুড়ির রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। একে তো লং জার্নি করেছে, তার উপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজেই বিরক্ত। ড্রয়িং রুম এসে দেখলো তুর্য সোফায় মাথায় নিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করেই বুকে টিপ টিপ করতে শুরু করলো। সেই শব্দ নিস্তব্ধতায় কানে এসে প্রবেশ করেছে অনায়াসে। শ্রেয়া ভাবলো নিঃশব্দে চলে যাবে। নিজের বুকের ধুকধুকানি ও নিজেই বিরক্ত, আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো দায় হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া, নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে টের পেয়ে গেলে। সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্য সামনে দিয়ে যেতে নিল, কিছু একটায় পা বেজিয়ে দেহ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেললো। মুহূর্তে সেকেন্ডেই শিশির করে উঠে সমস্ত কায়া বদন। অনুভব করলো পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। আঁখি যুগল খুলে দেখার পূর্বে সে ছোঁয়া আরো গভীর রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড়ার করিয়ে দেয়। কানে আসে তীক্ষ্ণ কণ্ঠস্বর, তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারো নি? যখন তখন পড়ে যাও, আর আমার সামনেই? নাকি আমার স্পর্শ পাওয়া ধান্দা? শ্রবণালীতে সীসা ঢাললেও হয়তো এতটা ছেদ করে উঠত না যতটা করছে গম্ভীর তির্যক কণ্ঠখানা। শ্রেয়া চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল, কিন্তু ও নির্বাক, স্তব্ধ। কোনো কিছুই তো নেই। পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। যার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাই গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে। যদি ছোটখাটো অদৃশ্য ময়লার সঙ্গেও পায়ে অমিলন হয়ে পড়ে যাওয়া সেই কাণ্ড কারখানা ঘটে থাকে, নিজের বোকামি ভাবনা সে নিজেই বিস্মিত। কিন্তু এখন কি করে তুর্যর ভুল ধারণা ভাঙবে? লজ্জার দৃষ্টি নুয়ে যাচ্ছে বারবার। অসহায় অনুভব হচ্ছে। পা ভিজিয়ে যাওয়ার উৎপত্তিটার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারত, স্যার আমি ইচ্ছা করে পড়ে যাওয়ার নাটক সাজাইনি, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না। অকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল, তো যেমন করেনি তো, মানে এই সামনে পা দিয়ে? না, সে কেন এমন করতে যাবে? কি লাভ তাতে? হয়তো ভাবনা বাদ দিয়ে ও নতমস্তকে ধীরে ধীরে বলল, স্যার খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে দিল। 3/4 প্যান্ট পরার দরুন পায়ের অর্ধাংশ উন্মুক্ত। ঘন কালো পশমগুলো স্পষ্ট, বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অশনীয় ন্যায় কম্পন বক্ষস্থল জুড়ে। ফাঁকা ঢোক গেলে আবারও বলল, আসি স্যার। তুর্য কপাল কুঁচকে গেল। ফিচাল স্বরে বলে উঠল, আমার কথার উত্তর দাওনি। সত্যিই কি ধরে নেব আমার ছোঁয়া পাওয়ার জন্য তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খোঁজো? বেহায়া অসভ্য ঠোঁট কাটালো। সে এগুলো বলতে চেয়েও বলল না, মুখে প্রতিবাদ করে বলল, আপনি বাজে করছেন স্যার, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। তুর্য উঠে দাঁড়ালো এবার। এক হাতে দূরত্ব ঘুচিয়ে দিল নিমিষেই, কিঞ্চিত মাত্র দূরত্ব বজায় রাখলো না। ঘটনার আকস্মিকতায় সে বাকরুদ্ধ বনে যায়। পিছুতে নিলে তুর্য এগিয়ে আসে, আরো ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলবার হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে, বাসর রাতের পর আজ তোর বর তোর এতটা কাছে এলো। স্বইচ্ছায় শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাসে ছুঁয়ে যাচ্ছে। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে। তুর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ল ক্ষীণ। স্নান হেসে বলল, এটি কি তুলো আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া, কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ছেলে প্রশ্ন করে উঠল, কি? খিচুড়ি কি এমনি খাবো? দুটো ডিম ভাজি করে দাও না শ্রেয়সী। কি নিঃসংকোচ আবদার, মায়াময় পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না। আর চোখে চাইলে তুর্যর দিকে। তখন ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য। সরে গেল ও, বলল, করে দিচ্ছি স্যার। স্মিথ হাসল তুর্য, ঠান্ডা কণ্ঠে বলল, গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেটটা চাইতেই তুর্য রুমে যেতে যেতে বলে,
সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধহয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো। তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগির। বুকে হাত দিয়ে থপ করে সোফায় বসে পড়ল শ্রেয়া। কিসব বলে গেল তুর্য? মাথা ভো ভো করে উঠছে তার। দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছে। লাল হয়ে উঠেছে বুঝি, কিন্তু ভিতরটা ক্ষত হচ্ছে। তুর্য বিবাহিত হওয়া সত্ত্বেও অনেকটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে জল। এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্য আসার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে। তুর্য কখনোই জানবে না ওই এতিম মেয়েটার স্বামী। তা ভেবে শ্রেয়া নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা যাচ্ছে। মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে। বলতে থাকুন, আপনি পাগল, সুস্থ হলেই তো আপনি অন্য কারো। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন, আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করেছেন বউয়ের সাথে, ভারী অন্যায়। নিজের উপর নিজের হিংসে হচ্ছে স্যার। সৌভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানো। আপনার হৃদয়ের সাথে আমার হৃদয় সন্ধিটা হলো না আর। অনুতপ্ততার বেড়া জ্বালায় হেরে যাই স্বয়ং। আগ বাড়িয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙুল তুলে বলবেন, কেন চলে গেলে? থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটাই বুঝলে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখের মণিকোটা হতে টপ টপ করে জল পড়তে লাগলো। কিন্তু খেয়ালই করলো না সেই জল মেঝে না ছুঁয়ে কপাল বেয়ে জমা হচ্ছে কারো আজলায়। অনেকখানি নোনতা জল জমেছে। এবার থেমে যাও কাঁদুনে কন্যা। অকস্মাৎ চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতে শ্রেয়া চকিতে মাথা তুলে তাকালো। একগুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারায়। ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে। দেহে কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি? তোমার জামাই মরে গিয়েছে? বিরক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তুর্য। শ্রেয়ার অধৈর্য যুগল কিঞ্চিত ফাঁক হতেই বাধা দিয়ে বলল, জানি এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনমেরিড, তাই তো? শ্রেয়া কি বলবে ঠাউর করতে পারছে না। এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যা। মলিন নিষ্প্রভ স্বরের বুকে পাথর বেঁধে উত্তর দেয়, জি। তুর্য হেসে উঠে দাঁড়ালো। বাঁকা হেসে বলতে লাগলো, আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদের সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলেই মানুষের সবকিছুতেই বেশি বেশি। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে তুর্য গলায় স্বর পরিবর্তন করে ফেললো। কণ্ঠে এখন আর ঠাট্টা চিহ্ন নেই। চিরচেনা গম্ভীর স্বরে বলল, আমি ডিম বেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার সাথে খাবে। কিন্তু স্যার প্লিজ লিভ। ফ্রেশ হয়ে এসো, অপেক্ষা করব। কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় নিব না। তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমে নেয় গলে গলে পড়ুক? না চাইলে যাও, রান্না করলে তুমি। একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না। দৃষ্টি বলেও একটা কথা আছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10:20 ঘরে। এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমায়নি শ্রেয়া। হয়তো গতকাল সারাদিন রাত যে ধকল গেছে তাতে শরীরে দুর্বলতা, বিষণ্ণতায় মুষড়ে পড়েছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ঝরে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশে। কোমর ভিজে জবজব হয়ে যাচ্ছে জামা। যেহেতু কালো পড়েছে তাই শ্রেয়া মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধল না। খোলা রেখে পিঠে জড়িয়ে বড় সড়ো একটা ঘোমটা টেনে নিল ওড়না ধারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজা তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেল ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে ছেড়েছে, খাটিয়ে চিচ্ছে মতো। এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে। তার অবশ্য খারাপ লাগেনি, না সম্পর্কটা গোপন। তবুও মনে হচ্ছিল তুর্য সবকিছুর উপর কেবল ওর অধিকার, একমাত্রই। শ্রেয়তী সন্তপূর্ণ একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির পথে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে, তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায়া এক অঙ্গ। কি সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে। এই যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তুর্য নিকটে থাকতে থাকতে শ্রেয়া এখন ভিতরে ভিতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি।
সুযোগ পায়ে ঠেলে দিয়ে মরীচিকা জীবনটাকে স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকে। কিন্তু একটা সময় ঘুম ভেঙে গুলিয়ে যায়, সব কিছু থাকে হাতের নাগালের বাহিরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভিতরে চলে এলো। 11টায় ক্লাস, তাও তুর্যর। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসরুমের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে, বসে পলকহীন চেয়ে রইল তুর্যর দিকে। শ্রেয়া আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তন্মধ্যে তুর্য একটা বারও তাকায়নি। কি ভাবলেশহীন ছিল লোকটা। শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো, জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা, এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে। সাথে সাথে মেহিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্য জীবনে তো অন্য নারী আসবে, অহমিকা নামের কোন এক সুন্দর রমণী। শ্রেয়া নিজেও সায় দেয়, তুর্যকে অহমিকা ডিজার্ভ করে, কারণ সে পাশে থেকেছে। এসব ভাবতে ভাবতে মাঠের দিকটায় আসলো। পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে চলে যাবে বলে ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্য হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েক পা সামনে আগাতে আপনা আপনি থমকে গেল। কণ্ঠ রোধ হয়ে এলো, ভারী হলো পা জোড়া। সামনের মানুষটা এতদিন পর কোথা থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সম্বরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পথ রোধ করে দাঁড়ালেন কেন আকাশ ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না। আজ সাথেরটা কই? গত কয়দিন কই ছিল? ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাচ্ছ আমাকে? সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখ ভঙ্গি কঠিন হলো। ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল, সিনিয়রদের ভয় নয়, সম্মান করতে হয়। আর সিনিয়র যদি অসভ্য হয়, গায়ে পড়তে আসে, তাহলে গালে 5 আঙ্গুলে বসাতে পিছু পা হতে নেই। মেজাজ তুমকে উঠে গেল আবাসের। চক্ষুদার লাল বর্ণ ছেয়ে গেছে। এই ভার্সিটিতে কম বেশ সুনাম আছে তার, মেয়েদের পটানো সুনাম। কিন্তু এই মেয়ে পিছনে 3 বছর ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা বিদ করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাত ধরতে চাইলে শ্রেয়া সরে গেল পিছনের দিকে। পাশে কারো উপস্থিতি টের পেল। চেয়ে দেখলো তুর্য দাঁড়িয়ে আছে, একদম স্বাভাবিক ভঙ্গিতে, তবে কপালে শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে আবাসের দিকে দৃষ্টি জ্ঞাপন করলো। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, পেশায় লেকচারার, পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছেন। বাহিরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ করা এসব ছেড়ে দাও। তাহলে আপনিও ছেড়ে দিন না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক নয় কি? ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছি। আবাসের কথা শুনে শ্রেয়া চমকাল। চমকিত নয়ন জোড়া মেরে তুর্যের কাছে নিজের ওই সাফাই দিতে গেলে তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আবাস, আমি কিন্তু কয়েক বছর পাগল ছিলাম। ভালোই এক্সপিরিয়েন্স আছে পাগলামি। আবার যদি সেই পাগলামি শুরু করি, সামনের মানুষটাকে তো ভুলেই যাব। তাছাড়া দিলে কি আর কম দেব বলো? না হলে পরে বউ পাবো না। বউ বলবে আমার গায়ে জোর কম। এমন ছেলে দিয়ে পোষাবে না, তার রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বউয়ের পছন্দসই হতে হবে তো। শ্রেয়া আবার উপস্থিত আরও 3-4 জন থতমত খেয়ে চেয়ে আছে। এই লোক থ্রেট দিচ্ছে নাকি বিটলামি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ডও স্থির হতে পারল না সেই জায়গায়। তুর্য আবাসকে মাইন্ডেড বলে শ্রেয়াকে পিছু ডাকল। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য, সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বললে, কেন স্যার? পানিপুরি খেতে। আমি খাওয়াবো। আপনি? আমি আবার স্যার হয়ে ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে, তবে খুশিতে ট্রিট দিতেই পারি। কিসের ট্রিট? শ্রেয়ার ভয়ে ভয়ে কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে আয়েসি ভঙ্গিতে বসলো। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না, উসখুস করছে। সেটা আন্দাজ করতে পেরে তুর্য বলল, এখানে বসলাম, খেয়ে আসো। কিসের ট্রিট সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে কিন্তু, ট্রিট ফ্রম তুর্য বিআই। শ্রেয়া ব্যাক্কেল হয়ে গেল নিমিষেই।
মন বলল, পাগলের এক্সপিরিয়েন্স হয়েছে বললে ভুল হবে। আপনি এখনো পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন কেমন জানি কর্মকাণ্ড বুঝে নামতে চলবে।